আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ফিজিশিয়ান টোনের স্বাস্থ্যকথনের আজকের একটি গুরুত্বপূর্ণ সেশনে। আজকের এই সেশনটিতে হোস্ট হিসেবে আছি আমি মাহদি আহমেদ চৌধুরী। আজকে আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই এটিভি অ্যাটোভাস্ট টিম। আমাদের শরীরে যে সকল অঙ্গ রয়েছে এবং সেই সকল অঙ্গে যে সকল রোগগুলো হয় তার মধ্যে একটি বড় অংশ হয় হার্ট তথা হৃৎপিণ্ড নামক একটি অঙ্গে। এবং এই সকল রোগ প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় অনেক সময় লক্ষণ ছাড়াই প্রকাশ পায় এবং একটা সময় মানুষকে মৃত্যুর যুগে ঠেলে দেয়। দর্শক, আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি বাংলাদেশ তথা পুরো বিশ্বে একটি বার্নিং ইস্যুতে পরিণত হচ্ছে। আজকে আমরা কথা বলবো হার্ট ফেইলিওর নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আজকে ফিজিশিয়ান টোনে আমরা আমন্ত্রণ করতে পেরেছি বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তিত্ব, একজন নলেজেবল কার্ডিওলজিস্ট, ডাক্তার হুমায়ুন কবির। স্যার বর্তমানে আছেন অ্যাসোসিয়েটেড প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, শেরে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বরিশাল। প্রথমেই স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিতে পেরেছেন। স্যার আসসালামু আলাইকুম, আপনি স্যার কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম, স্যার কি শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আপনার কথা শোনা যাচ্ছে। স্যার কেমন আছেন স্যার আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, এই করোনা মহামারীতে আসলে ভালো থাকা এবং ভালো থাকার চেষ্টা করা দুইটাই অনেক বড় একটা জিনিস, কারণ এই মহামারীতে আসলে যেরকম করোনা ছড়িয়ে যাচ্ছে স্যার, সেটার মধ্যে ভালো থাকাটাই অনেক বড় কিছু। স্যার প্রথমেই আপনার কাছে চলে যাচ্ছি স্যার, আসলে এই করোনা মহামারীতে আপনি স্যার কিভাবে দিন যাপন করছেন স্যার, প্রথমেই সেই জিনিসটা স্যার জানতে চাই। এখন তো করোনা পার করতেছি, কিন্তু হ্যাঁ স্যার। সবাই কিন্তু আসলে একটা অস্থিরতার ভিতর সময় কাটছে। দর্শক, একটু নেটের সমস্যা করছে স্যারের, আমরা একটু ওয়েট করি স্যারের জন্য। স্যার সুদূর বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো এখানে একটু নেটের সমস্যা থাকে। আমরা একটু দর্শক, আমরা স্যারের জন্য একটু ওয়েট করছি। এই সময়টাতে আসলে রাতের বেলা অনেক নেটের খুবই সমস্যা করে, আর বরিশাল এই জায়গাগুলোতে আসলে নেটের খুবই সমস্যা হয়। তো স্যার আমাদেরকে ওই বরিশাল থেকে আমাদের সাথে কানেকশন হয়েছেন, তো একটু আমরা স্যারের জন্য ওয়েট করি। নেটের সমস্যা ঠিক হলেই আমরা স্যারকে আবার কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ, এবং 2 মিনিটের ভিতরে হয়তো স্যার চলে আসবেন। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাচ্ছি আজকে এই হার্ট ফেলিয়ার সেশনটিতে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা স্যারকে জিজ্ঞেস করতে পারবেন। জিজ্ঞেস করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, এবং আমি আপনার হয়ে স্যারকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, এবং আশা করবো স্যার প্রত্যেকটি আনসার দিবেন ইনশাল্লাহ। তো আপনাদের যাদের প্রশ্ন রয়েছে হার্ট ফেলিওর নিয়ে, বা যারা আপনাদের হার্ট ফেলিওর নিয়ে অনেক জিজ্ঞাসা থাকতে পারে যেগুলো আপনাদের মধ্যে কনফিউশন ছিল, আপনারা চাইলে আজকে আমাদের অতিথিকে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের জন্য অসংখ্য সুযোগ রয়েছে। তো আমাদের অতিথি আমাদের সাথে যে অতিথি হিসেবে আছেন তার পুরোটা আবার আমি দিয়ে দিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কবির স্যার, বর্তমানে অ্যাসোসিয়েটেড প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, শেরে বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বরিশালে আছেন। তো নিশ্চয়ই আমরা বলতেই পারি নিঃসন্দেহে যে স্যার একজন অনেক নলেজেবল পার্সন, এবং এই বিষয়ে স্যারের যথেষ্ট নলেজ আছে, এবং আশা করবো আজকে আমরা স্যারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে কনফিউশন গুলো রয়েছে এই রোগ সম্পর্কে, যে রোগটা আসলে মানুষকে মৃত্যুর যুগে ঠেলে দিচ্ছে, আমরা সেই জিনিসগুলো আসলে আমরা ক্লিয়ার হব, এবং ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। আমরা স্যারের জন্য 2টা মিনিট ওয়েট করছি, স্যার চলে আসেন। এখন কানেকশনে কানেকশন পাওয়া যাইতেছে? আমার কথা বুঝতে হ্যাঁ স্যার, পারতেছেন? আপনাকে আপনাকে স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। জি, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
টপিকের বাইরে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি করোনা মহামারীতে একজন ডাক্তার হিসেবে স্যার কিভাবে দিন যাপন করছেন? আমাদের আবার ডিস্টার্ব। স্যার আমার প্রশ্ন কি স্যার শোনা গেছে? হ্যালো স্যার, কি নেটটা শুনতে পেরেছেন আমি ডিস্টার্ব কি হইতেছে। স্যার? স্যার আমাকে আমরা একটু দেখা ওয়েট যাচ্ছে করি কিন্তু স্যার। ওনাদের তো দেখতে পাইতেছি না কি স্যার আমার সমস্যা। কথা কি শোনা যাচ্ছে কিনা স্যার? জি জি, এখন শোনা যাইতেছে। জি স্যার। আচ্ছা স্যার, আমরা এখন একদম মূল প্রসঙ্গে চলে আসি স্যার। আমরা যে আজকে যে বিষয়টি নিয়ে স্যার কথা বলবো, সেই জি জি বিষয়টি স্যার বাংলাদেশ তোর কথা পুরো বিশ্বে একটা বার্নিং ইস্যুতে পরিণত হচ্ছে স্যার। দেখা যাচ্ছে প্রায় অধিকাংশই মানুষ হার্ট ফেলিওর রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে স্যার। স্যার প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি স্যার, এই হার্ট ফেলিওর স্যার জিনিসটা কি স্যার? অনেকেই, অনেক সাধারণ মানুষ এটা জানে না। তো স্যার আপনি যে বলতেন স্যার হার্ট ফেলিওর বলতে আসলে কি বোঝায় সহজ ভাষায়? জি জি, হার্ট ফেলিওর আসলে সাধারণ জি মানুষ, স্যার। যে আচ্ছা স্যার, আমরা বিষয়টি স্যার বাংলাদেশ তোর কথা। সাধারণ মানুষ মনে করে যে হার্ট ফেলিয়ার মানে হার্টের রোগে আক্রান্ত হইলো এবং সাথে সাথে মারা গেল। বিষয়টি কিন্তু এমন না। ওটাও হ্যাঁ একটা স্যার। আলাদা ডিজিজ। যেমন কার্ডিয়াক অ্যাসিস্টল, এটাকে বলা হয় কার্ডিয়াক অ্যাসিস্টল অথবা কার্ডিয়াক অ্যারেস্ট, যে মানুষ হঠাৎ করে হার্টের রোগে আক্রান্ত হলো এবং মারা গেল। কিন্তু হার্ট ফেলিয়ার জিনিসটা হলো হার্ট তার কাজ করতে না পারা, এটা হলো হার্ট ফেলিয়ার। কথাই বলে দিচ্ছে হার্ট ফেলিয়ার মানে হার্ট সে কাজ করতে পারতেছে। তার হার্টের কাজ কি হ্যাঁ তাহলে? হার্টের কাজ হলো আমাদের সমস্ত শরীরের চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করা। কিন্তু হার্ট যখন এই কাজটি করতে পারবে না, সেটাকে কিন্তু আমরা হার্ট ফেলিয়ার বলি। তো হার্ট ধন্যবাদ। ফেলিয়ার বলতে আমরা কিন্তু এই ধারণাই আমাদের মনের মধ্যে রাখতে হবে যে শরীরে রক্ত সরবরাহ সে করতে পারতেছে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এখন যে প্রশ্নটা করতে চাই, আমরা জানি স্যার হার্ট ফেলিওর অনেক ধরনের হয় স্যার। তো আপনার কাছে যে প্রশ্নটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার হার্ট ফেলিওর আসলে কত ধরনের, এবং সেটি স্যার আসলে কিভাবে হয়? একটা মানুষ স্যার, সাধারণ মানুষ কিভাবে আসলে স্যার হার্ট ফেলিওর রোগে আক্রান্ত হয়, আপনি যদি স্যার একটু বলতেন। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমরা একটু স্যারের জন্য যখন অপেক্ষা দেখা করছি যাবে তার আসলে। শ্বাসকষ্ট, মূলত শ্বাসকষ্টটাই হার্টের এই ফেলিয়ারের প্রধান লক্ষণ। হার্ট ফেলিয়ারটা এটা বিভিন্ন কথা বিভিন্ন জনের বলতে দর্শক আমরা একটু অপেক্ষা করছি স্যারের জন্য। নেটের খুব বেশি সমস্যা দেখতে পাচ্ছি আমরা আসলে। এই বরিশাল বা বাংলাদেশে একটু এই জায়গাগুলোতে নেটের খুব বেশি সমস্যা হয়, যার জন্য হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ওয়েবিনার আয়োজন করি, তো এখানে দেখা যাচ্ছে যে নেটের ফুল কানেকশনটা থাকছে না, যার জন্য আমরা ডিসকাশনের মধ্যে ইন্টারাপ্ট হচ্ছে। তো আমরা স্যারের জন্য একটু ওয়েট করি। আমরা দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিতে চাই, আপনারা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর সম্পর্কে আপনাদের যে কনফিউশন রয়েছে এবং যেই জিনিস বা যে প্রশ্নটা আপনার মধ্যে এখনো আপনাকে কনফিউশনের মধ্যে ঠেলে দিচ্ছে, আমরা সেই প্রশ্নগুলো আমরা আজকে স্যারকে জিজ্ঞেস করব, এবং সেই প্রশ্নগুলো আমরা চাচ্ছি আপনার মাধ্যমে চলে আসুক। আপনার যে কোনো প্রশ্ন আজকে স্যারকে, আমাদের অতিথিকে, অর্থাৎ ডাক্তার হুমায়ুন কবির স্যারকে, আমাদের যে আজকে অতিথি হিসেবে আছেন তাকে আপনার প্রশ্ন করতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আজকে করতে হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার হয়ে স্যারকে করব। এই ডিজিজ হার্ট ফেলিওর আরো বেশি ডিজিজটা বাংলাদেশ বৃদ্ধি এবং পাবে। পুরো পৃথিবীর মধ্যে এই একটা জন্য আমাদের বার্নিং কিন্তু ইস্যুতে পরিণত হার্টের হয়েছে। শ্বাসকষ্ট একটা রোগী। স্যার এখন শোনা জি, যাচ্ছে আপনাকে স্যার। তাহলে আমরা শ্বাসকষ্টের গ্রেডিং দেখিয়ে আমরা বলতে পারি একটা রোগী হার্টের রোগে শ্বাসকষ্ট ভুগতেছে এবং শ্বাসকষ্ট তার আস্তে আস্তে কাজের সাথে সাথে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হার্টের সাথে সাথে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা স্টেজ 4 কার্ডিয়াক ফেলিয়ার বলি। হ্যাঁ, এবং আরো দুই একটা যে ক্রাইটেরিয়া আছে, সুন্দর ক্রাইটেরিয়া, যে একটা রোগী সে ঘুমাই আছে, শ্বাসকষ্টের কারণে দেখা গেল সে জেগে গেল, শেষ রাতের দিকে শ্বাসকষ্টের কারণে জেগে গেল এবং সে জানলার পাশে গেল, সে কিছুক্ষণ ওখানে বসলো, তারপর শ্বাসকষ্টটা কমে গেল। এইটাকে ইংরেজিতে সুন্দর একটা টার্ম, প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া, হঠাৎ করে তার শ্বাসকষ্ট রাত্রিবেলায়। এইরকম একটা শ্বাসকষ্ট যদি আমরা পাই,
সেটা কিন্তু একটা মেজর ক্রাইটেরিয়া হার্ট ফেলিয়ারের। এই জন্য এটাকে বলা হয় পিএনডি, প্যারাক্সিজমাল নকটার্নাল, রাত্রিবেলা শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যাওয়া। এটা দিয়ে আমরা হার্টের রোগকে আমরা শনাক্ত করতে পারি যে পেশেন্টটা হার্টের রোগে ভুগতেছে। এই সমস্ত শ্বাসকষ্টের বিভিন্ন ধরন দেখে আমরা একটা রোগী যে হার্টের কারণে শ্বাসকষ্ট হইতেছে, হার্ট ফেলিয়ার হয়েছে, এটা আমরা কিন্তু বুঝতে পারি। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর বলেছেন স্যার আসলে হার্ট ফেলিওরটা কি ধরনের হয়। এখন স্যার আপনাকে যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি আপনার মাধ্যমে স্যার, হার্ট ফেলিওরটা আসলে কোন কোন কারণের জন্য একজন সাধারণ মানুষকে এফেক্ট করে স্যার, কারণগুলো স্যার জানতে চাচ্ছি, কি কি কারণে। জি জি, খুব সুন্দর একটা প্রশ্ন, এটা সাধারণ মানুষের জানা দরকার। একটা মানুষ অনেকদিন ধরে হার্টের অ্যাটাকে ভুগতেছে, হার্টের অ্যাটাকটাই এলো, এটাকে যেটা বলা হয় হার্ট অ্যাটাক, যে হার্টের ওয়ার্ডে ভর্তি হয় হার্ট অ্যাটাকের কারণে, এইটা এক নম্বরের কারণ। যে একটা মানুষের ইস্কিমিয়া, ইস্কিমিক হার্ট ডিজিজ যেটাকে বলা হয়, অথবা হার্টের এমআই যেটা আমরা বলি হার্ট অ্যাটাক, এই হার্ট অ্যাটাকটাই হলো নাম্বার ওয়ান কারণ। তাছাড়া আরো যে সমস্ত কারণ আছে তার মধ্যে আহ দর্শক অথবা তো বিএইচডি, এই সমস্ত রোগে যখন ভোগে তারপর কোনো এক অবস্থায় ওই রোগীরাও হার্টের ফেলিয়ারে ভুগতে পারে। তাছাড়া ধন্যবাদ। কার্ডিওমায়োপ্যাথি একটা রোগ আছে, হার্টের মাসেলের রোগ। এবং আমরা দর্শক আমরা একটু স্যারের জন্য অপেক্ষা করছি, আসলে আজকে খুব বেশি নেটের প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য হচ্ছে গিয়ে স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। আমরা একটু স্যারের জন্য অপেক্ষা করি স্যারকে কানেক্ট হওয়ার জন্য, এবং সেই সুযোগে আপনারা আপনাদের প্রশ্ন করে ফেলতে পারেন স্যারকে। আপনাদের সকল প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমাদের স্যার দিয়ে যাবেন। দর্শক আমরা একটু অপেক্ষা করি স্যারের জন্য, এবং স্যার 2-1 মিনিটের ভিতরে হয়তো চলে আসবেন, আবার কানেক্ট হয়ে যাবে। তো যে জিনিসটা স্যার জি, স্যার এখন কি স্যার শোনা যাচ্ছে স্যার? স্যার মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলেন স্যার। তাহলে আমাদের হার্ট ফেলিয়ারের কারণগুলো আমরা সুন্দরভাবে বললাম, যে এই রোগ থাকলে তার হার্ট ফেলিয়ার। জি, হ্যাঁ স্যার। তাহলে আমরা ধন্যবাদ রোগগুলা স্যার, খুব সুন্দর। আমরা যদি পাঠকের জন্য আবার যারা শ্রোতা আছে তাদের রিপিট, জি রিপিট ধন্যবাদ করতে পারি স্যার, যে খুব এক সুন্দর নম্বর বলেছেন। কারণ হলো আমাদের কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ। জি জি স্যার। আহ, স্যার কি নেট স্যার কি এখন শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার ভাবে? কথা ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এখন যে প্রশ্নটা স্যার করতে যাচ্ছি সে প্রশ্নটা হচ্ছে স্যার, অনেকেই মনে করে যে হার্ট ডিজিজের সাথে খাবারের সম্পর্ক রয়েছে। স্যার আমরাও জানি স্যার অনেকগুলো খাবার আসলে হার্ট ফেলিয়ারের দিকে নিয়ে যায় মানুষকে। যেমন স্যার আপনি যদি একটু বলতেন কোন জি, কোন খাবারগুলো আসলে বা কি কি খাবার হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে একটা মানুষের, সাধারণ মানুষের শরীরে, আপনি যদি একটু বলতেন যে কি কি খাবার খেলে আসলে হয়। আচ্ছা, আমাদের এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ আমাদের যারা শ্রোতা আছে তারা যেহেতু বুঝতে পারে এই সমস্ত খাবার খালি হার্ট ফেলিয়ার অ্যাগ্রাভেট করে, সেই দিকে আমাদের কিন্তু খুব খেয়াল দিতে হবে। তো হার্ট ফেলিয়ার যে আমাদের যখন এখন একটা রুগীর হার্ট ফেলিয়ার হয়, তারা কিন্তু লবণ খাবে না। আমাদের প্রায় প্রতিদিন 5 গ্রাম লবণ দরকার আছে, কিন্তু যখন একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার হবে সে লবণ অনেক কমিয়ে দেবে, 2 গ্রামের বেশি সে লবণ খাবে না, তাহলে হার্ট ফেলিয়ার তার বেড়ে যাবে। তারপর একটা পেশেন্টের সে খাবার দাবারের ভিতর চর্বি জাতীয় খাবার সে কিন্তু এড়াই চলবে, চর্বি জাতীয় খাবার এড়াই চলতে হবে, কারণ চর্বির কারণে ইস্কিমিয়া বাড়ে, আর ইস্কিমিয়া যত বাড়বে হার্ট ফেলিয়ারও তত বেড়ে যাবে। তো চর্বি জাতীয় খাবার আমাদের এড়াইতে হবে। তারপর অনেক সময় কিন্তু মাদক দ্রব্য, বিশেষ করে অ্যালকোহল, অ্যালকোহল খাইলে কিন্তু অ্যালকোহলিক হার্ট ফেলিয়ার কথা আছে, তাহলে অ্যালকোহল আমাদের হ্যাঁ সর্বতভাবে পরিত্যাজ্য। আমরা অ্যালকোহল পরিত্যাগ করবো, যারা এতে অভ্যস্ত আছে আমরা কিন্তু এই খাবারটি কিন্তু অবশ্যই পরিত্যাগ করবো। ধূমপান, ধূমপানটা কিন্তু এটা কিন্তু আমাদের খুবই ক্ষতিকারী, হার্ট ফেলের জন্য খুবই ঝুঁকি। এই জন্য আমাদের ধূমপানকে সর্বতভাবে পরিহার করতে হবে। এবং আমরা পেসিভ ধূমপান, যেটা মানে একজন ধূমপান করতেছে তার পাশেও কিন্তু আমরা অবস্থান করবো না, এটাও কিন্তু আমাদের হার্ট ফেলিয়ারকে ত্বরান্বিত করে, বাড়াইয়ে দেয়। সুতরাং আমাদের এগুলো আমাদের এড়াই চলতে হবে। যে সমস্ত খাবার খাইলে শরীরের ওজন বেড়ে যায়,
ওজন আমাদের ফাস্ট ফুড জাঙ্ক ফুড যদি আমরা খাই, চর্বি জাতীয় বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, এই সমস্ত খাবার খালি কিন্তু আমাদের শরীরে ওজন বাড়ে। আর ওজন বাড়লে কিন্তু হার্ট ফেলিয়ার যাদের আছে তাদের হার্ট ফেলিয়ারটা আরো বেশি বেড়ে যায়। এই জন্য একটা পেশেন্ট যদি আমাদের আছে ওয়েট বেশি, ওই হার্ট ফেলিয়ার সাথে আছে, আমরা তার ওয়েটকে রিডাকশন করতে, এই জন্য এই ধরনের খাবার পরিহার করবো যাতে সে তার ওজনটা কমে যায়। তাহলে এই সমস্ত নিয়ম কিন্তু, এই যে খাবার যে এই সমস্ত রিস্ক জিনিসটা আছে, এগুলো আমরা কিন্তু রুগীদের আমরা বলি যে আপনি এই খাবারগুলো অ্যাভয়েড করেন, আর নাহলে কিন্তু আপনার এই রোগটা আস্তে আস্তে কিন্তু দ্রুতভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু রুগীদের এই সমস্ত খাবারের দিকে খুবই নজর দিতে বলি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। স্যার এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটি হচ্ছে একজন সাধারণ মানুষের মধ্যে সবসময় অ্যারাইজ করে যে প্রশ্নটা, সেটি হচ্ছে হার্ট ফেইলরের সময় সাধারণত প্রাথমিক অবস্থায় কি কি লক্ষণ দেখা দেয় এবং কি কি লক্ষণ দেখা দিলে আমি বুঝবো আমি একজন হার্ট ফেইলরের দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষণগুলো স্যার যদি সবার সামনে একটু বলতেন স্যার। যে এটা আমরা আগেও আলোচনা করছি যে আসলে হার্ট ফেলিয়ার আমরা এক হলো হার্ট ফেলিয়ার যখন থাকে তার শ্বাসকষ্ট থাকবে, এবং এই শ্বাসকষ্টটা হার্ট ফেলিয়ার যত বাড়বে আমাদের শ্বাসকষ্টটা কিন্তু তত বাড়বে। হার্ট ফেলিয়ার শ্বাসকষ্ট বাড়ার কি, যে একটা মানুষ সে তার হার্টের রোগ আছে কিন্তু এখন পর্যন্ত শ্বাসকষ্ট নাই, একটা স্টেজ। আর একটা স্টেজ হলো যে তার হার্টের রোগ আছে এবং তার শ্বাসকষ্ট হয়। কোন সময় হয়? যখন সে মাত্রার অতিরিক্ত একটু পরিশ্রম করে, হ্যাঁ, মডারেট সিভিয়ার অ্যাক্টিভিটি করে। আর একটা আরো যখন রোগটা বাড়তে থাকে তখন দেখা যায় যে তার কিন্তু শ্বাসকষ্টটা এই নর্মাল কাজকর্ম করতেই গেলে তার শ্বাসকষ্ট হয়। সে একতলা থেকে দোতলা উঠলে বা এরকম তার স্বাভাবিক যে খাওয়ান দাওয়ান চলাফেরা গোসল এগুলো করতেই তার সে হাঁপাই যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন সে বুঝবে যে আমার, হ্যাঁ, সে ডাক্তারের কাছে আসবে। আর যদি আরো বাড়ে যায় স্টেজ 4-এ, যেটা যে একটা রুগী সে শুয়ে আছে এই অবস্থায় তার শ্বাসকষ্ট, হ্যাঁ, এটাকে অর্থোপনিয়া, ইংরেজি একটা টার্ম আছে অর্থোপনিয়া। আরো আমরা বলছি যে যে রাত্রে একটা রুগী ঘুমাই আছে, একটা লোক ঘুমাই আছে, হঠাৎ করে তার শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে গেছে এবং সে জানলার পাশে গেছে, অনেকক্ষণ বসার পরে তার শ্বাসকষ্টটা কমে গেছে। এটা কিন্তু বড় একটা লক্ষণ। এই যে শ্বাসকষ্ট এটা হার্টের জন্য, এটা আমরা এটাকে বলা হয় প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া। এরকম যদি একটা হিস্ট্রি পাই তাহলে আমরা মনে করবো তার শ্বাসকষ্ট কিন্তু হার্টের জন্য। তাছাড়া আরো যে সমস্ত লক্ষণ আছে, যেহেতু আমরা হার্টের আগেই বলছি হার্ট ফেলিয়ার বলে তখন যখন কার্ডিয়াক আউটপুট কমে যায়। একটা মানুষের যখন হার্টের রক্ত সরবরাহ কমে যায় তখন সে কিন্তু দুর্বল অনুভব করে, অনেক সময় সে অল্প কাজে সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। তো এই সমস্ত লক্ষণ দেখে আমরা কিন্তু আসলে বুঝি যে তার কিন্তু হার্টের রোগের কারণে এই শ্বাসকষ্ট। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি অনেকের মধ্যেই সে প্রশ্নটা কাজ করে, যেটি হচ্ছে স্যার আমি একজন ডায়াবেটিক্স এর রোগী, স্যার আমার কি এরকম হার্ট ফেলিওর হওয়ার চান্স আছে কিনা। সো আমার প্রশ্নটা হচ্ছে স্যার এই জায়গায় এরকম অ্যাসোসিয়েটেড কি কি ডিজিজ থাকলে তার ভবিষ্যতে বা তার ভবিষ্যতে স্যার যে হার্ট ফেলিওর হওয়ার চান্স থাকে, এরকম স্যার কোন কোন ডিজিজ থাকলে তার একটু সতর্কতা ভাবে চলতে হবে স্যার। থ্যাংক ইউ, আপনার এই প্রশ্নের জন্য যথেষ্ট ধন্যবাদ। কারণ একটা রোগী এই সমস্ত রোগ যদি বুঝতে পারে যে আমার হার্ট ফেলিয়ার হইতে পারে, সুতরাং ওই ডিজিজ গুলা তার কিন্তু আগেই যদি জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় সেই সমস্ত ডিজিজের মধ্যে। জি, যদি একটা রোগী হার্ট অ্যাটাকের রোগে ভুগতে থাকে, হার্ট অ্যাটাক অথবা হার্টের ব্যথা, ইসকিমিক হার্ট ডিজিজ এটা বলি। তারপর 2 নম্বরে একটা রোগী যদি প্রেশার রোগে ভুগতে থাকে, তারও কিন্তু চান্স আছে যে সে কিন্তু যে কোনো সময় হার্ট ফেলিয়ার হইতে পারে। তারপর যদি তার এরকম হয় যে সে একটা রোগ হইলো হার্টের মাসেল দুর্বল হয়ে গেল, এটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি, তারপরেও ফেলিয়ার ডেভেলপ করে। মায়োকার্ডাইটিস একটা হার্টের মাসেলের যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে হার্ট মাসেল দুর্বল হয়ে যায়, ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তাছাড়া অনেক রোগী বাচ্চারা কনজেনিটাল রোগে ভুগতে থাকে, যেমন এইচডি বিএইচডি, তারাও এক পর্যায়ে কিন্তু হার্টের ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সুতরাং এই যে হার্টের কনজেনিটাল, এটাকে বলা হয় কনজেনিটাল হার্ট রোগ, যে জন্ম থেকেই একটা রোগে ভুগতেছে, এইরকম যদি ভুগতে থাকে তাকেও কিন্তু সতর্ক থাকতে হবে যে আমার কিন্তু হার্ট ফেলিয়ার হইতে পারে। সেও কিন্তু সময় মতো ডাক্তারের পরামর্শ নিলে এই হার্ট ফেলিয়ার মতো রোগটা থেকে কিন্তু অনেকখানি
সে দূরে থাকতে পারবে। এই ওষুধগুলো আমরা এই রোগ থাকলে রোগী আমরা সতর্ক করি। ধন্যবাদ স্যার। যারা আসলে এরকম রোগে আক্রান্ত আছেন আপনাদের জন্য একটা মেসেজ স্যার দিয়ে দিয়েছেন, আপনারা আসলে একটু অ্যালার্ট থাকবেন এবং ইনশাআল্লাহ কিছু পদক্ষেপ আমরা আরো আমাদের আলোচনায় চলে আসবে। এই পদক্ষেপ বা স্টেপ গুলো মেনটেন করলে ইনশাআল্লাহ আপনাদের ভবিষ্যতে এরকম রোগ হওয়ার চান্স থাকবে না। তো স্যার এখন যে প্রশ্নটা করতে যাই, অনেকেই স্যার অনেক বেশি অ্যালার্ট থাকেন স্যার, অনেকেই স্যার জানতে চায় যে আমার আসলে হার্ট ফেলিওর হচ্ছে কিনা, আমি কি কি ইনভেস্টিগেশন করলে আমি নিজে একটু কনফার্ম হতে পারবো যে আমি আসলে হার্ট ফেলিওরের রোগী না। স্যার একটু যদি বলতেন। জি, থ্যাংক ইউ। খুব ভালো প্রশ্ন। কারণ অনেক সময় মানুষ কি করতে হবে বুঝতে পারে না, কি কি পরীক্ষা করতে হবে সে বুঝতে পারে না। এই জন্য আমরা রোগীর যদি খুব অল্প আহ, ইতে আমরা রোগটা ধরতে চাই, অল্প পরীক্ষায় রোগ ধরতে চাই, তার হার্ট ফেলার হয়েছে, তাহলে আমরা একটা টেস্ট করতে পারি, সিম্পল একটা টেস্ট, ইসিজি। ইসিজিতে যদি আমরা করি তাহলে আমরা কিন্তু ওই ইসিজিতে হার্টটা বড় হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই ফিচারগুলো আমরা ইসিজিতে পাইতে পারি। অনেক সময় হার্টের ইরেগুলার রিদম, এট্রিয়াল ফিব্রিলেশন, এই ধরনের আমার ফিচার ইসিজিতে পাওয়া যায়। তাহলে সেই ইসিজি দিয়ে কিন্তু আমরা একটা রোগী শ্বাসকষ্ট নিয়ে আসছে, আর ইসিজিতে যদি এরকম আমরা একটা জিনিস পাই, তাহলে কিন্তু আমাদের সন্দেহ কিন্তু যথেষ্ট ঘনীভূত হয়ে যায়। আমরা ফার্দার আরো কিছু দুই একটা টেস্ট করলে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন এক্সএসএস যদি আমরা করি, সিম্পল টেস্ট, হ্যাঁ, এক্সএসএস এরকম একটা টেস্ট করলে তাহলে আমরা কি ভাবো, হার্টটা এক্সে সাইজটা বড় হয়ে যাবে এবং হাইলার রিজিয়নে, মানে হার্টের হাইলার রিজিয়নে মাঝখানে অপাসিটি পাবো আমরা। এটাকে বলা হয় বার্স উইং এফিয়ারেন্স। হ্যাঁ, বার্স উইং এফিয়ারেন্স, এটা মানে হার্টের হাইলার রিজিয়নে এটা আমরা পাবো। তারপর কার্লিক্স এ লাইন, কার্লিক্স বি লাইন, এক্স রে দিয়ে আমরা কিন্তু বুঝি যে এই পেশেন্টটা হার্টের কারণে, হার্ট ফেলিয়ারের কারণে তার এক্স এর অবস্থা এটা। আমরা তাছাড়া আরো যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে আমরা এক্স এর কারণ সম্বন্ধে অনেক সময় জানতে পারি যে কি কারণে তার হার্ট ফেলিয়ার হয়। ইকো যদি আমরা করি, আমরা যদি স্কিমিয়ার ফিচার পাইতে পারি, যে ওয়াল মোশনটা, হার্টের যে গায়ে যে মাসেল আছে সেটাকে ওয়াল বলা হয়, এই ওয়াল মোশনের কিন্তু সঠিকভাবে তার মোশনটা হবে না। যেভাবে একটা সাধারণ মানুষের ওয়াল মোশন হয়, ইকোতে কারণে দেখা যায় যে ওইখানে তার মোশন না, একটা সোজা সোজা একটা লাইন পড়ে গেছে। হ্যাঁ, সোজা একটা লাইন পড়েছে, মানে হাইপোকানিশিয়া কানিশিয়া ওয়াল গুলা পাইতে পারি। তাছাড়া ভাল্বের কারণে যদি তার হার্ট ফেলিয়ার হয়, ভাল্ব গুলো আমরা স্টেনোসিস বা রিগার্জিটেশন, যে কারণে হোক না কেন, আমরা সেটাও ইকো দিয়ে সুন্দরভাবে আমরা জানতে পারি। তারপর অনেক সময় আমাদের কিন্তু কনফিউশন হয় যে এই হার্ট ফেলিয়ারটা, এই এই যে ফেলিয়ারটা, এটা কি লাংসের কারণে না হার্টের কারণে বা অন্য কারণে। সেক্ষেত্রে আমরা একটা টেস্ট করি, হ্যাঁ, বিএনপি টেস্ট এটাকে বলা হয়, ব্রেন নেট্রিউটিক পেপটাইড। এই টেস্টটা করলে কিন্তু আমরা একেবারে কনফার্ম হয়ে যাই যে তার কিন্তু হার্ট ফেলিয়ারটা হার্টের কারণে কি। আর যদি বিএনপি টেস্টটা পজিটিভ হয়, মানে রেটটা, মানে মাত্রাটা অনেক বেড়ে যায়, তাহলে মনে করবো এটা তার হার্টের কারণে। কারণ হার্ট মাসেল স্ট্রেস হইলে, হার্ট মাসেলটা যদি একটু মোটা হয়ে যায়, ডাইলেট হয়ে যায়, তাহলে কিন্তু এই এই হরমোনটা রিলিজ হয় এবং এইটা ব্লাডে আমরা এস্টিমেট করি, এবং যখন বেশি পাই তখন মনে করবো যে তার হার্ট ফেলিয়ারের কারণে এটা হয়েছে। এটা আবারও শুধু তাই না, আমরা এটা হার্টের ফেলিয়ারটা কতখানি সেটাও বুঝতে পারি। হার্ট ফেলিয়ার আমাদের চিকিৎসায় রেসপন্স করতেছি কিনা সেটাও আমরা বুঝতে পারি, কারণ এর মাত্রাটা কমে যায়। সুতরাং এই একটা টেস্ট যেটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। তাছাড়াও আমরা যদি এনিমিয়ার ব্লাডের হেমোগ্লোবিন দেখতে পারি, থাইরয়েডিক সিচুয়েশন হলে তাহলে T4 T3 TSH করতে পারি। এইভাবে বিভিন্ন কারণগুলো আমরা কিন্তু বিভিন্ন টেস্টের মাধ্যমে সুনিশ্চিতভাবে আমরা কিন্তু নিরূপণ করতে পারি, যাতে সঠিক চিকিৎসা পেয়ে রোগীরা সঠিক তার এরকম সে উপকার পায়, সে যেন আবার এই সুস্থের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ গাইড আমাদের দেবে এই অল্প পরীক্ষাগুলাই আমরা কিন্তু বুঝতে পারি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এই পর্যায়ে আমি যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি স্যার, আমি আপনার অভিজ্ঞতা থেকে স্যার জানতে চাচ্ছি, আপনার চেম্বারে স্যার আসলে যে হার্ট ফেলিওরের রোগীরা আসে স্যার, আপনার কি মনে হয় স্যার তারা কোন পর্যায়ে এসে আপনাকে এসে দেখায়? তারা কি স্যার ইনিশিয়াল টাইমে আসতে পারে নাকি একটা স্টেজ পার হওয়ার পর স্যার তারা এসে আপনাকে দেখাচ্ছে? একটু যদি স্যার সবার সামনে ক্লিয়ার করতেন। না, আসলে তো মানুষ আসলে তো অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে খুব বেশি না এই প্রয়োজন না হইলে কিন্তু আসে না। এই জন্য দেখা যায় আমরা একটা রুগী, সে
স্টেজ 3 অথবা স্টেজ 4 স্টেজে আসে, যখন দেখা যায় যে সে অল্প কাজে হাঁপাই যায়, এই স্টেজে কিন্তু আসে, কিন্তু স্টেজ 1-2 তে আমাদের কাছে আসে না। যখন স্টেজ 3 এইটাই। অল্প কাজে আসে, হাঁপাই যায়, তখন আসে, অথবা কিন্তু রুগীরা আসে। এই জন্য আমরা এগুলাই পাই, এবং এই অবস্থায় থেকে আমরা যদি এরকম তাহলে কিন্তু যথেষ্ট উপকার পেয়ে থাকে। এই জন্য আমরা কিন্তু এখন লাস্টের স্টেজে আসে, কিন্তু চিকিৎসাটা আমাদের সঠিক হওয়ার কারণে রোগীরা কিন্তু অনেকখানি কমফোর্ট ফিল করে বা অনেক ভালো ভালো থাকে। স্যারকে অনেক ধন্যবাদ, স্যার খুব সুন্দর বলেছেন। স্যারকে এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি, সে প্রশ্নটা হচ্ছে, স্যার একটা পেশেন্ট যখন স্যার হার্ট ফেলিওরে আক্রান্ত হয়, তখন স্যার তার মধ্যে বা তার অ্যাটেন্ডেন্সরা সবসময় একটা জিনিস তাদের মনের মধ্যে জাগে, যে প্রশ্নটা সেটি হচ্ছে স্যার, যে আমি কি ধরনের লাইফস্টাইল স্প্যান করলে বা কি ধরনের লাইফস্টাইল মেনে চললে আমার হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকি কমে যাবে, কোন ধরনের লাইফস্টাইলটা স্যার তাদের মেনটেন করা উচিত, একটু যদি স্যার সবার সামনে ক্লিয়ার করতেন। জি, খুব সুন্দর একটা প্রশ্ন রুগীদের, কারণ হার্ট ফেলিয়ার রুগীরা সবসময় চিন্তা করে আমি কিভাবে চলবো, আমি কিভাবে আমার সময় কাটাবো, বা কিভাবে আমি এরকম চিকিৎসায় আমার ভালো হবে, এটা কিন্তু সমস্ত রুগী জানতে চায়। আর আমরাও এটা সুন্দরভাবে বলে দিই যে একটা রুগী যখন হার্ট ফেলিয়ার রুগী আমাদের কাছে আসে, আমরা কিন্তু তার একদম তাকে রেস্টে দেই, যে বিশ্রামে সে থাকবে, কিন্তু সে কাজকর্ম, সে এইরকম কিছু কাজকর্ম করবে, কিন্তু কিভাবে যেন তার শ্বাসকষ্ট ওঠার, যে শ্বাসকষ্ট হওয়ার আগেই সে যেন তার কাছ থেকে বিরত থাকে। সে হাঁপাই গেলে কিন্তু সে কিন্তু বিপদে পড়বে। এই জন্য তার যাতে কষ্ট না হয়, শ্বাসকষ্টটা না ওঠে আর আগ পর্যন্তই সে কিন্তু তার কাজ বন্ধ করে দেবে। তার পানি খাবারের ব্যাপারে আমরা যথেষ্ট তাকে সতর্ক করি যে আপনি কিন্তু 5 গ্লাসে 24 ঘন্টায় 5 গ্লাসের বেশি পানি খাবেন। তো এটা অনেক রুগী বুঝতে বা মানতে অসুবিধা হয়। এই জন্য আমরা বলি যে 5 গ্লাস পানি একটা আপনি বোতলে বা একটা জায়গায় একটা রাখবেন, এবং সেইটা 24 ঘন্টা আপনি এই পানিটুকুই খাবেন, এর চেয়ে বেশি আপনি পানি খাবেন না। এই জন্য তাকে কিন্তু, কারণ যত সে পানি খাবে বা যত সে লবণ খাবে, তাতে কিন্তু তার শরীরটা আরো ফুলে যাবে, শ্বাসকষ্টটা বেড়ে যাবে। এই জন্য পানি খাওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক হতে বলি। তাছাড়া লবণ ক্ষেত্রে আমরা আগেও বলছি যে লবণটা যেহেতু শরীরে অনেক লবণ জমে গেছে অলরেডি হার্ট ফেলিয়ারের কারণে, আমি যদি লবণ বেশি খাই বা রুগীকে লবণ খেতে নিষেধ না করি, তাহলে কিন্তু দেখা যাবে আমার চিকিৎসা কিন্তু সে সঠিক সুফল পাবে না। এই জন্য তাকে লবণ খাইতে বলি, এবং কত 24 ঘন্টায় 2 গ্রামের বেশি না। লবণযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো তাকে অ্যাভয়েড করতে বলি। আর সে যদি অ্যালকোহল খায় থাকে, অ্যালকোহল থেকে বিরত হতে বলি, নাহলে কিন্তু অ্যালকোহল নিজেই হার্টের কিন্তু যথেষ্ট ক্ষতি করে। এই জন্য অ্যালকোহল সে বিরত থাকতেই হবে। ধূমপান, কারণ ধূমপান বড় একটা রিস্ক ফ্যাক্টর। এই জন্য আমরা রোগীকে ধূমপান নিষেধ করি। এবং আগেও বলছি যে ধূমপান, পেসিভ ধূমপান, যেটা একজন লোক ধূমপান করছে, আমি ধূমপান করি না, কিন্তু আমার পাশেই একটা লোক বসা আছে ধূমপায়ী, তার কাছে যদি আমি বসি আমি কিন্তু আক্রান্ত হই। এই জন্য স্মোকার বলা হয়, যে এই সমস্ত জিনিস আমাকে মানতে হবে। একটা পেশেন্টের ওজন আমরা নির্ধারণ করতে বলি, একটা হার্টের ফেলিয়ারের পেশেন্ট সে ওয়েট দেবে, তার ইম্প্রুভ হচ্ছে কিনা, এই জন্য রেগুলার তার ওয়েটটাও চেক আপ করতে আমরা বলি। এবং রুগীকে এই শিক্ষা, এই কথাগুলো শিখাইতে হইবে, সেজন্য এই কথাগুলো মেনে সেই চিকিৎসকের পরামর্শ করে সে নিজে সুফল পেতে পারে। এই জন্য আমরা রুগী কিন্তু একটা ট্রেনিং এই দেই, একটা ট্রেনিং দিই, তাকে শিখতে হবে হার্ট ফেলিয়ার রুগী কিভাবে তাদের জীবনযাপন করে। হ্যাঁ, আর অনেক সময় আমরা রুগীদের বলি, অনেক সময় নিউমোকক্কাস বা অন্যান্য ইদিয়া ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, তখন হার্ট ফেলিয়ারটা প্রিসিপিটেট হয়। এই জন্য আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই সমস্ত দিয়ে আমরা কিন্তু এই প্রিসিপিটিং ফ্যাক্টর গুলা প্রিসিপিটেট কমায় না রাখে। করতে পারে। এই জন্য কিন্তু রুগীকে এই সমস্ত ভ্যাকসিনে নিতেও বলি। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু রুগীকে বলতে থাকি, বলি, এবং শেষ এতে চিকিৎসার পাশাপাশি যথেষ্ট। ধন্যবাদ। আহ ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এখন যে প্রশ্নটা স্যার করতে চাচ্ছি, সে প্রশ্নটা হচ্ছে স্যার, এটা বাংলাদেশের মানুষ এবং স্যার অনেক বিশ্বের অনেক মানুষই স্যার এরকম স্যার মনে করেন যে হার্ট ফেলিওরের সিমটম ডেভেলপ করার পরেও স্যার তারা ট্রিটমেন্টের দিকে এগুচ্ছেন না। তো স্যার এখন যে আমার যে প্রশ্নটা স্যার এখানে, সেটা হচ্ছে স্যার, যদি হার্ট ফেলিওরের কোনো ধরনের ট্রিটমেন্ট সিমটম থাকার পরেও ট্রিটমেন্ট না নেওয়া হয়,
ভবিষ্যতে তার কি ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং সেই কমপ্লিকেশনের কারণে আসলে তার লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, স্যার আপনি যদি একটু সবার সামনে ক্লিয়ার করতেন। জি, হার্ট ফেলিয়ার আমরা বলছি যে এটা কিন্তু আসলে একটা সিরিয়াস ডিজিজ। এই ডিজিজটা কত সিভিয়ার যে যত ক্যান্সার রোগ আছে বেশিরভাগ ক্যান্সার রোগের চেয়েও এটা খারাপ। কারণ এটা এত খারাপ যে 50% পেশেন্ট 5 বছরের মধ্যে মারা যায়। 5 বছরের মধ্যে 50% পেশেন্ট মারা যায় এবং প্রতি 3 জনে একজন কিন্তু আক্রান্ত হয় হার্ট ফেলিয়ার রোগে। তাহলে এটা সবচেয়ে একটা সিরিয়াস রোগ, যেটা ক্যান্সারের চেয়েও সিরিয়াস। বিশ্বের এটাকে বলা হয় 1 নম্বরের কিলার, নাম্বার 1 কিলার। সুতরাং এবং এটার কারণে কিন্তু বার্ডেনটা কিন্তু শুধু একটা ব্যক্তিগতভাবে একটা রোগী হার্ট ফেলিয়ার ভুগতেছে শুধু তার ফ্যামিলির বার্ডেন না, এটা জাতির জন্য বার্ডেন। কারণ এই সমস্ত রোগী কিন্তু হার্ট ফেলিয়ার ঘন ঘন ভর্তি হইতে হয়, যার জন্য সরকারের একটা বড় একটা বাজেট কিন্তু খরচ হইতেছে। যদিও এটা ওই রকম তদন্ত করে না বা করে না, বিশ্বের যে সমস্ত দেশ আছে তারা কিন্তু এটাও চিন্তা ভাবনা করতেছে যে এই রোগীগুলো কি বারবার ভর্তি হইতেছে, বারবার সে অসুস্থ হইতেছে, বারবার ভর্তি হইতেছে, বারবার তার জন্য সরকারের এক্সট্রা একটা বাজেট কিন্তু চলে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু রোগীদের অ্যালার্ট হইতে বলি, যারা যাতে করে তারা বারবার ভর্তি না হইতে পারে। এই জন্য কিছু ড্রাগের কথা আমরা বলি, যে সমস্ত ড্রাগ তারা যদি খায় তাহলে কিন্তু বারবার তাদের এইরকম ভর্তি হওয়া লাগে না। তার মধ্যে বিটা ব্লকার, এসিনিবিটার, হ্যাঁ, আমরা ড্রাগ এগুলো আমরা ইউজ করতে পারি যাতে ফ্রিকুয়েন্ট তাদের যেন হাসপাতালে ভর্তি না হয়ে যায়। তাছাড়াও ইউজুয়াল যে চিকিৎসা যেগুলো আছে সেগুলো তো সে কি খাবি, ডায়াবেটিক্স আমরা দেই, সেগুলো সময় খাবে, বা যে কারণে হয়েছে সে কারণটা দূর করতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত রোগী কিন্তু অনেক ভালো থাকবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এখন যে প্রশ্নটা স্যার করতে চাচ্ছি, আমরা সবাই এখন করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি স্যার। এই সময়টাতে আসলে হার্ট ফেলিয়ার রোগীরা কি ধরনের চিকিৎসা পদ্ধতি নিবে? আর স্যার মেইন যে প্রশ্নটা হচ্ছে স্যার, আসলে হার্ট ফেলিয়ারের কি ধরনের চিকিৎসা স্যার আপনারা দিয়ে থাকেন? জি, হার্ট ফেলিয়ার বিশেষ করে এই করোনা মহামারীর সময় আমরা কিন্তু একটা রোগী যখন শ্বাসকষ্ট নিয়ে আসে, এখন এটা করোনার জন্য কিনা না হার্ট ফেলিয়ারের কারণে, হার্ট ফেলিয়ারের কারণে কিনা এটা প্রথম আমরা কিন্তু যাচাই করি। একটা পেশেন্ট যদি করোনার কারণেই হয়, তার শ্বাসকষ্টের সাথে সাথে তার জ্বর থাকবে, তার কাশি থাকবে। যখন এইরকম জ্বর কাশি থাকবে তাহলে কিন্তু আমরা ওইভাবে চিন্তা করব। তার করোনা টেস্টের যে সমস্ত টেস্ট গুলো আছে, প্রথম আমরা সিবিসি করতে বলি বা সিআরবি করতে বলি, তারপর এক্সরে চেস্ট করতে বলি। যদি দেখি যে না করোনার সিমটম আসছে, তাহলে আমরা কিন্তু করোনার সন্দেহ আমাদের ঘনীভূত হইলে আমরা কিন্তু করোনা আইসোলেশনে আমরা পাঠিয়ে দেবো, যাতে হার্টের ওয়ার্ডে থাকে এই রোগীটা যেন করোনা ছড়াইতে না পারে। এদিকে কিন্তু আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেখানে করোনা টেস্ট করবে, পিসিআর টেস্ট করবে, কনফার্ম হবে, চিকিৎসা নেবে। আর যদি হার্ট ফেলিয়ার আর হার্টের রোগীদের এক্সট্রা আমরা কথা বলছি যে হার্টের রোগীদের কিন্তু হইতে পারে না যে হার্ট ফেলিয়ার, আমরা তো বলছি হার্টের রোগীদের আরো রিস্ক রয়ে গেছে করোনা আক্রান্ত হওয়ার। এই জন্য তাদের কিন্তু সাবধান হইতে হবে যাতে তারা করোনা আক্রান্ত না হয়, দুইটা ডিজিজ থাকতে পারে। এই জন্য আমরা কিন্তু এদের খেয়াল রাখা হার্টের রোগীদের আমরা কিন্তু এই জিনিসটা বুঝেই নিই যে তারা যেন এই সমস্ত অ্যাটাক থেকে এরকম দূরে থাকে, বা এরকম তারা যেন করোনা আক্রান্ত না হইতে পারে। তাদের যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার সেগুলো কিন্তু আমরা রোগীদের বলে দিই। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা বলছি যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট আছে, জেনারেল অ্যাডভাইস আমরা অলরেডি বলছি যে তাদের নিয়মকানুন মানতে হবে, লবণ খাবে না, পানি এরকম কম খাবে, তাদের উইদিন ফিজিওলজিক্যাল লিমিটে তাদের সব কাজগুলো করতে হবে, তাদের অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, ধূমপান তাদের জন্য নিষেধ। তারপর আমরা যে ড্রাগগুলো দিই সেটা ডায়রোটিক্স, তার শরীরে কিন্তু যথেষ্ট লবণ এবং পানি জমা আছে, তার শরীর ফুলে গেছে, এগুলো আমাদের ডায়রোটিক্স দিয়ে কমাতে হবে। তাকে আমরা এসিনিবিটার, যেহেতু হার্ট ফেলিয়ারের মেইন কিন্তু মেকানিজম কিন্তু আমাদের আমরা তার কিন্তু রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা কিন্তু মেইন মেকানিজম, এইটাকে আমাদের ব্লক না করতে পারলে কিন্তু হবে না। এই জন্য আমরা কিন্তু এসি ইনহিবিটর দিয়ে দিই, এসি ইনহিবিটার, হ্যাঁ, এসি ইনহিবিটার ড্রাগ দিয়ে আমাদের এই সাইকেলকে ব্লক করি। এবং নতুন একটা ড্রাগ বাই হয়েছে যেটা কম্বিনেশন অফ এসি ইনহিবিটর প্লাস অ্যাক্টিয়াল নেট্রিক পেপটাইড, হ্যাঁ, সেবুট্রামিড,
সিবুট্রামিল, এই দুইটা কম্বিনেশন ড্রাগ দিলে কিন্তু একটা এসি ইনহিবিটর ব্লক করলো বিশ্বাস সাইকেলকে, আর ডাইউরেসিস নেট্রিসিস করলো, যার কারণে কিন্তু অনেকটা আমরা এই ড্রাগটা কিন্তু এখন ইদানিং খুব ভালো রেজাল্ট দিচ্ছে হার্ট ফেলিয়ারে। তারপর যখন এত কাজ হচ্ছে না বা এরকম আমরা যদি পাই যে একটা পেশেন্টের ফ্রিকুয়েন্ট এরিথমিয়া হইতেছে, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এখানে কিন্তু আইসিডি আমরা আইসিডি থেরাপি দেই। আইসিডি হলে দেয়া ইন্টেকার্ডিয়াক ডিভাইস, ইমপ্লান্টাবল কার্ডিয়াক ডিভাইস, এটা আমরা দেই। তারপর যদি পেশেন্টের যদি আমরা কার্ডিয়াক সিনক্রোনাইজ থেরাপি, একটা সিআরটি থেরাপি করে, দেখা যায় যে একটা পেশেন্টের ভেন্ট্রিকেল এবং রাইট এন্ড লেফট ভেন্ট্রিকেল কোঅর্ডিনেট করতে, কোরিয়াকশন করতে পারতেছে না, তখন আমরা এই কাজকে কোঅর্ডিনেট করার জন্য আমরা কিন্তু সিআরটি থেরাপি দিই, কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি, এটা দিই। তারপরে যদি এরকম দেখা যায় যে এই দেওয়ার পরে সুফল পাচ্ছে না, তাহলে আমরা পেশেন্টকে যদি ইয়ং হয়, সুইটেবল ডোনার পাই, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করতে পারি, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। তো এইভাবে কিন্তু আমরা একটার পর একটা স্টেজ আমরা আগাইতে থাকি এবং পেশেন্টকে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে যাইতে থাকি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। আমার কাছে একটা প্রশ্ন চলে আসছে, আমার কাছে স্যার একজন জানতে চেয়েছেন, তানভীর মোহাম্মদ। স্যার আমার কথা কি স্যার পরিষ্কার শোনা যাচ্ছে কিনা স্যার? পরিষ্কার কিন্তু এখন শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, তানভীর মোহাম্মদ স্যার জানতে চেয়েছেন স্যার আপনার হচ্ছে উনার বয়সটা 55 ইয়ার্স। উনি বলেছেন স্যার আপনি যে সিমটম গুলা বলেছেন স্যার, ওই সিমটম গুলা ওনার আছে স্যার। উনি জানতে চেয়েছেন যে আসলে কোন ধরনের সিমটম বেশি ডেভেলপ করলে হসপিটালে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? জি জি, আমরা অলরেডি তো বলছি যে স্যার, একটা পেশেন্টের যদি এরকম হ্যাঁ স্যার, শ্বাসকষ্ট আপনি হয়, বলতে চাচ্ছেন। যে শ্বাসকষ্টের কারণে কিন্তু তার আহ দৈনন্দিন কাজে হ্যাম্পার হচ্ছে, তাকে কিন্তু হাসপাতালেই যেতে হবে। কারণ তার অক্সিজেন থেরাপি লাগতে পারে, অক্সিজেন লাগতে পারে, তার ডায়ুরেটিক থেরাপি আইভি ফর্মে লাগতে পারে। তাহলে আমরা যদি স্বাভাবিক কাজকর্মে যখন বেশি হয়ে যাবে, শ্বাসকষ্টটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা রোগীকে কিন্তু হাসপাতালে পাঠাই দিই। হ্যাঁ, কারণ আমরা এরকম রিস্ক নেই না, তারা হাসপাতালে যে যাতে সুন্দরভাবে চিকিৎসা পাইতে পারে, এক্ষেত্রে আমরা কিন্তু রোগীকে হাসপাতালে পাঠাই দিই। ধন্যবাদ স্যার, খুব সুন্দর প্রশ্ন স্যার উত্তর দিয়েছেন স্যার। এখন যে প্রশ্নটা স্যার করতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার, একজন হার্ট ফেলিওর রোগীর স্যার অন্যান্য অর্গান গুলার মধ্যে স্যার কোন ধরনের এফেক্ট পড়ার চান্স থাকে কিনা, এবং থাকলে স্যার সেটা কি স্যার, অন্যান্য অর্গান গুলোতে স্যার কি ধরনের এফেক্ট পড়ে? আচ্ছা, হার্ট ফেলিয়ার রোগী এই যে অন্যান্য যে সমস্ত অর্গানে এফেক্ট করে, সেটা হলো দিয়া কিন্তু এই যেমন কিডনি রিনাল ফেলিয়ার, কিডনির ব্লাড সাপ্লাই কমে যায়, কিডনির ব্লাড সাপ্লাই কমলে কিডনি ফেলিয়ার হইতে পারে, এই জন্য তার কিডনি এফেক্ট হইতে পারে এবং রিনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তারপর তার আহ, তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে, কিন্তু ইলেকট্রোলাইট হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া মেনলি, তারপর সোডিয়াম লেভেল বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, এই সমস্ত জিনিস হতে পারে। বিশেষ করে লিভারটা অনেকদিন ধরে কনজেস্টেড থাকার কারণে জন্ডিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, জন্ডিস, হ্যাঁ জন্ডিস ডেভেলপ করতে পারে। তো এই সমস্ত অর্গান কিন্তু মূলত এফেক্ট করে। মাসেল অনেক সময় রোগীরা অ্যাফেক্টিভ হয়ে যায়, মাসেল অ্যাক্টিভ হয়ে যায়, মাসেল অ্যাক্টিভ স্যার হওয়ার কারণে চোখে কিন্তু কোন ধরনের এফেক্ট পড়ে কিনা স্যার? যেই স্যার চোখে কোন ধরনের এফেক্ট পড়ে কিনা স্যার? আচ্ছা, চোখে চোখে শান্ত না, চোখে এফেক্ট করে না, কিন্তু যদি হাইপারটেনশনের কারণে যদি হার্ট ফেলিয়ারটা হয়, তাহলে কিন্তু আবার চক্ষুটা চোখকে এফেক্ট করে। হ্যাঁ স্যার। হাইপারটেনশনের কারণে এফেক্ট করে, ফেলিয়ারের জন্য না, এটা মেনলি হাইপারটেনশনের কারণে রেটিনায় তার চেঞ্জ আসে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয় এটাকে। সেখানে চারটে স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ হ্যাঁ 4, স্যার। এগুলা কিন্তু চোখে আমরা দেখতে পাই। সেটা হাইপারটেনশনের জন্য, হার্ট ফেলিয়ার না। হার্ট ফেলিয়ারের জন্য ইচ্ছে কিন্তু চক্ষু ইনভলভ হয় না। ধন্যবাদ স্যার আপনাকে, এত সুন্দর করে পুরো হার্ট ফেলিয়ার নামক একটি ডেঞ্জারাস রোগ, যেটা বাংলাদেশের প্রেক্ষাপট এবং পুরো পৃথিবীর মানুষ স্যার এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে দিনের পর দিন, এইরকম একটি ডিজিজ স্যার খুব সুন্দর করে আমাদের দর্শকদের সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি।
স্যার শেষ করার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে হার্ট ফেলিওর সম্পর্কে স্যার কোনো মেসেজ দিতে চান কিনা স্যার? জি জি জি, আমরা কিন্তু রুগীদের একটা মেসেজ দিতে এটাই চাই যে আপনার যখন হার্টের রোগগুলো থাকবে, যে সমস্ত রোগী হার্ট ফেলিয়ার হয়, আপনি কিন্তু আহ, ডাক্তারের সাথে নিজে কিন্তু আসলে ডাক্তারি করলে হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক চিকিৎসা যেটা আপনার জন্য অ্যাকচুয়াল চিকিৎসা দরকার, এটা কিন্তু ডাক্তারই ভালো দিতে পারবে। তো ডাক্তারের কাছে আমাকে ফলো আপের জন্য যেতে হবে, প্রথম তো দেখাবার জন্য যেতে হবে এবং ফ্রিকুয়েন্ট ফলো আপের জন্য যেতে হবে, যাতে করে সঠিক চিকিৎসা পাই এসে বেশি দিন বাঁচতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, যে সঠিক চিকিৎসা পেয়ে সে যেন বাঁচতে, এই জন্য ডাক্তার তার বিভিন্ন সময় বিভিন্ন ড্রাগ পরিবর্তন করতে হয় বা ড্রাগের মাত্রা বাড়ানো রাখতে হয়। এই ক্ষেত্রে আমরা কিন্তু রোগীদের এইটাই পরামর্শ যে তারা যেন সময় অনুযায়ী ডাক্তারের কাছে পরামর্শের জন্য যায়। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে স্যার পুরো গ্রুপটি স্যার সবার সামনে গুছিয়ে বলার জন্য। আশা করব দর্শক স্যার যে সকল উপদেশ আপনাদেরকে বলতে বলেছেন এবং যে সকল উপদেশ আপনাকে পালন করতে বলেছেন সেই সকল উপদেশ পালন করলে ভবিষ্যতে হার্ট ফেলিওর হওয়ার চান্স কমে যাবে ইনশাআল্লাহ, এবং আশা করবো আপনারা সবাই স্টেপ গুলো ফলো করবেন। দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সেশনটি ধৈর্য সহকারে দেখার জন্য, এবং আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি, এবং আশা করছি সকলের যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনের আনসার স্যার আপনার আলোচনার মাধ্যমে দিতে পেরেছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আজকে সময় দিতে পেরেছেন। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি স্যার, স্যার আপনার উদ্দেশ্যে যে থ্যাংক ইউ আমি আপনাদের কাছে। চাইবো স্যার আপনি ধন্যবাদ। আমাদের ফিজিশিয়ান টোনে আরো একটা নতুন ডিজিজ নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ, এবং সে আশায় থাকবো স্যার। আর সর্বশেষ হচ্ছে স্যার আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এবং সেই সাথে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, থ্যাংক ইউ। আসসালাম।